হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 15 নম্বর স্কুল দেওয়া হয়েছে, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। দেখো 15 নম্বর স্কুল ময়নাগুড়ি গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এর আগে দেখো 14টি মডেল কোশ্চেন পেপার আমরা অলরেডি আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে দেখবে ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রার জন্য সেকেন্ড সামেটিভের আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। দেখো একের দাগের প্রথম এমসিকিউ, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর এখানে কিন্তু প্রতিকৃতি গঠিত হয়, অপশন বি। আবিষ্ট চুম্বক হয়, আবিষ্ট চুম্বক কিন্তু অস্থায়ী প্রকৃতির হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী বস্তুটি কি? এগুলোর মধ্যে দেখো ধাতব চাবি, এটা হচ্ছে দেখো তড়িতের সুপরিবাহী, আর এগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী। এরপরে পরের পাতায় চলে যাব। দেখো প্রথম প্রশ্ন, আমের বীজকে ঢেকে রাখে, আমের বীজকে আমের যেটা অন্তর্ত্বক সেটা ঢেকে রাখে। কোনটি অঙ্কুরোদ্গমের শর্ত নয়? অঙ্কুরোদ্গমের জন্য দেখো এখানে উষ্ণতা, বাতাস, বৃষ্টিপাত বা জল তিনটি কিন্তু লাগে, মৃত্তিকা কিন্তু অপরিহার্য কিন্তু শর্ত নয়। তার মানে অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপরে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম হচ্ছে দেখো রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। যে কোনো চুম্বকে সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটি বিপরীত মেরু কিন্তু থাকে। এলইডির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় যেহেতু এখানে তড়িৎ যায় এবং আলো পাওয়া যায়, তার জন্য এখানে শক্তি রূপান্তরটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ কোন ধরনের জ্বালানি? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। প্রধান মূলকে কি বলা হয়? স্থানিক মূল বলা হয়। এরপর আমরা তিনের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়? দেখো প্রচ্ছায়াটা কিন্তু গাঢ় অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, তাই না? কোন একটা ছায়ার মধ্যে মাঝের অংশটা বেশি গাঢ় হয়, সেটা হচ্ছে ছায়া, আর সাইডের যেটা অংশ মানে সেগুলো কিন্তু অতটা গাঢ় হয় না, সেটা হচ্ছে উপচ্ছায়া। তাহলে প্রচ্ছায়াটা বেশি গাঢ় হয়। এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম তোমরা লিখবে দেখো অটোমেটেড টেলার মেশিন। নেক্সট, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলা হয়? একত্রে কিন্তু দেখো এগুলো হচ্ছে স্ত্রী স্তবক বলা হয়, বা এর আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে গর্ভকেশর চক্র। এরপরে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বলছে সুইচ অন করলে কোন বর্তনী যুক্ত হয়? সুইচ অন করলে বর্তনী অবশ্যই যুক্ত হবে, তাহলে এটা কিন্তু সত্য। কেমন? আর যদি সুইচ অফ অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু সেই বর্তনীটা হয়ে যাবে ওপেন সার্কিট, মানে মুক্ত বর্তনী। এরপর একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ড চুম্বকটির কোন জায়গায় কি পরিমাণ লোহার গুঁড়ো আটকে থাকতে দেখা যাবে? আনসারটি লিখবে যে চুম্বকের দুই প্রান্তে বা দুই মেরুতে লোহাচূর্ণ সবচেয়ে বেশি আটকে থাকতে দেখা যাবে, এবং দণ্ড চুম্বকটির মাঝখানে লোহাচূর্ণ সবচেয়ে কম আটকে থাকতে দেখা যাবে। তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে। এরপরে আমরা চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয় কেন? এখানে সাদা এবং খসখসে দুটোরই রিজনটা দিতে হবে। প্রথমত দেখো বইয়ের পাতা সাদা হওয়ায় পাতায় কোনো আলো শোষিত হয় না। সাদা আলো কি করে? বেশিরভাগ তার মধ্যে আপতিত আলোর বেশিরভাগটাই কিন্তু প্রতিফলিত করে দেয়, ফলে কোনো আলোই কিন্তু শোষিত হয় না। এরকম ভাবে লিখলে ফলে লেখাগুলো স্পষ্ট দেখা যায়। আর পাতা খসখসে হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে যে কোনো দিক থেকে লেখা পড়া যায়। তাই বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয়। এটা ছায়ার দেখো 31 পেজ নাম্বার রয়েছে, যদিও এটা পুরনো বই, তোমাদের ক্ষেত্রে হয়তো পেজ নাম্বার কয়েকটা পেজ আগে বা পরে থাকতে পারে। এরপরে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির উপায়, প্রথম উপায় হচ্ছে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, আর 2 নম্বর তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। নেক্সট, ফিউজ তারের কাজ কি? এখানে 2 নম্বর দিয়েছে, তার জন্য আমরা একটু লিখব। দেখো ফিউজ তার হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা।
তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম ও রোধ যথেষ্ট উচ্চমানের হয়। আমরা ফিউজ তারের উপাদানের ক্ষেত্রে মানে ফিউজ তারের যেটা বৈশিষ্ট্য সেখানে পড়েছিলাম যে ফিউজ তারের গলনাঙ্কটা খুব কম হয়, মানে গলনাঙ্ক নিম্নমানের, কিন্তু এদের রোধটা কিন্তু খুব বেশি হয়। তাহলে গলনাঙ্ক কম, রোধটা বেশি, ফলে কি হয়, বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য, মানে যতটা আমার পারমিসেবল, যতটা আমার লিমিট, যতটা আমার যাওয়া উচিত তার থেকে যদি বেশি হয়, মানে অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের যদি বেশি পরিমাণের তড়িৎ কোনো কারণে বর্তনীর মধ্যে চলে আসে, তখন ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে যায়, এবং উত্তপ্ত হওয়ার ফলে যেহেতু এর গলনাঙ্কটা খুব কম এবং রোধটা বেশি, রোধ বেশি মানে সেখানে ফিউজ তারে বেশি তাপ উৎপন্ন হবে, গলনাঙ্ক কম মানে কম উষ্ণতাতেই কিন্তু সেটা গলে যাবে, মানে ফিউজ তারটা কেটে যাবে। তাহলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়, মানে বর্তনীটা কেটে যায়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। এভাবে ফিউজ তার আমাদের যে কোনো বর্তনী বা গৃহ বর্তনীতে একটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে। এরকম ভাবে লিখবে। এরপরে নেক্সট দেখো, এক্স রশ্মি কি? লিখবে সাধারণ আলোক রশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কিন্তু উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অদৃশ্য বিকিরণকে বলা হয় এক্স রশ্মি। ভেদন ক্ষমতা অনেক বেশি, তার জন্য আমাদের শরীরের চামড়া বলো, মাংসপেশি বলো, সেগুলোকে খুব সহজেই কিন্তু এক্স রশ্মি ভেদ করতে পারে। যদিও হাড়টাকে, মানে আমাদের শরীরে যে হাড়গুলো রয়েছে সেগুলো ভেদ করতে পারে না। তার জন্য আমরা যখন বুকের এক্স রে করি তখন এক্স রশ্মির সাহায্যে আমরা বুকের হাড়ের ছবিটা দেখতে পাই। তাহলে যখন এক্স রশ্মি আমাদের শরীরে যায় তখন চামড়া, মাংসপেশি ভেদ করতে পারে, কিন্তু হাড়কে ভেদ করতে পারে না। তার জন্য হাড়ের কোনো জায়গায় যদি মানে বিচ্যুত হয়ে গেছে, হাড়টা ভেঙে গেছে, সেই জায়গার ছবি তোলার জন্য কিন্তু এক্স রশ্মি আমরা ব্যবহার করি। যাই হোক, এখানে এক্স রশ্মি কি বলেছে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত আনসারটি লিখবে। এরপরে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? রায়মার্টিন থেকে যদি লিখতে চাও তাহলে 317 পাতায় তোমরা পেয়ে যাবে। আমি টেক্সট বুক থেকে দেখাবো, তার কারণ টেক্সট বুকেও খুব সুন্দর করে আনসারটি দেওয়া হয়েছে। তোমরা টেক্সট বুকে দেখো, এখানে পেয়ে যাবে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। কোন ফুলের পরাগরেণু, দেখো এখানে 1 নম্বর কেস, মানে এই ফুলের এখানে ধরো উভলিঙ্গ ফুল হতে পারে। উভলিঙ্গ ফুল মানে তার মধ্যে পুংকেশর চক্র এবং স্ত্রী কেশর চক্র, মানে গর্ভকেশর চক্র দুটোই রয়েছে, পুরুষ এবং স্ত্রী দুটোই থাকে, সেটাকে বলা হয় উভলিঙ্গ ফুল। তাহলে কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলে, মানে অনেকগুলো হয়তো ফুল ফুটেছে, তার মধ্যে কোন একটা পার্টিকুলার ফুল, সেই ফুল থেকে সেই ফুলেই যেহেতু মানে পরাগরেণুটা থাকবে, সেই ফুলের মধ্যে স্ত্রী স্তবকটাও আছে, তাহলে পুরুষ এবং স্ত্রী দুটোই রয়েছে, তার মানে উভলিঙ্গ ফুল। তাহলে পরাগরেণুটা সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডে পড়ে এমন একটা কেস হতে পারে, বা এই গাছে অনেকগুলো ফুল রয়েছে, তাহলে একটা ফুলের মানে পরাগরেণু যখন এই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন সেই ঘটনাকে বলা হয় স্বপরাগযোগ। তাহলে একটা গাছের এক ফুল থেকে সেই ফুলেরই গর্ভমুণ্ডে পরাগরেণু পড়তে পারে, বা এক গাছের একটা ফুল থেকে পাশের কোনো, মানে ওই গাছেরই পাশের কোনো ফুলে যখন গর্ভমুণ্ডে পরাগরেণুটা পড়ে তখন এই ধরনের পরাগযোগকে বলা হয় স্বপরাগযোগ। কোথায় কোথায় ঘটে? দেখো, শিম, টমেটো, কুমড়ো, রঙ্গন ইত্যাদি গাছে স্বপরাগযোগ ঘটে। আর ইতর পরাগযোগ, সেখানে দেখো দুটো গাছের, আলাদা আলাদা গাছের কিন্তু প্রয়োজন হয়। তার কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে দেখো আমরা দেখব যে 1 নম্বর গাছ থেকে অন্য কোনো গাছে যখন ফুলের পরাগরেণু একই রকম অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, মানে একটা গাছের পরাগরেণু গিয়ে অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে যখন সেই পরাগরেণুটা পড়বে বা স্থানান্তরিত হবে তখন সেই ঘটনাকে, মানে সেই ধরনের পরাগযোগকে আমরা বলবো ইতর পরাগযোগ। দেখো পেঁপে, চাপা, আকন্দ, এই সমস্ত যে উদ্ভিদ রয়েছে এই সমস্ত ফুলে কিন্তু ইতর পরাগযোগ ঘটে। পেজ নাম্বার 210। এরপরে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন, ওআরএস কাকে বলে? এর পুরো নাম লেখো। পেট খারাপ, ডায়রিয়া, কলেরা রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণের জন্য জল, চিনি ও লবণ মেশানো যে বিশেষ প্রকার দ্রবণ রোগীকে খাওয়ানো হয় তাকে ওআরএস বলে। নিয়ে ওআরএস এর পুরো নামটা তোমরা লিখবে যে ওরাল রিহাইড্রেশন সলিউশন। কিভাবে বানানো হয় যদি জিজ্ঞাসা করে তাহলে সেক্ষেত্রে এই পরের পাতাতেই দেখো 357 পাতায় রয়েছে কি করে বানানো হয়। যাই হোক, এখানে জিজ্ঞাসা করেনি, এটা দরকার নেই, তবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তাই এই জায়গাটা একটু দেখে নিও। তাহলে দেখো, আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 15 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা পুরনো ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি, দেখবে আমরা ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞান
তোমাদের ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টের মডেল প্রশ্নপত্রের সলিউশনগুলো আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি। বাকি সাবজেক্টেরও মডেল প্রশ্নপত্রের সলিউশনগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তাই তোমরা পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং তার সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।